পরপর দেয়া কোন ফোন কলে হায়াকে চিন্তিত করে তোলে। সে পুষ্পে সজ্জিত রুমটাকে আরেকবার পর্যবেক্ষণ করে, ছেলে থেকে বের হয়ে আসে, কলটা রিসিভ করে কানে লাগিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। হ্যাঁ পাপা বলো। তুমি কোথায় মামুনি? পার্টি তো শুরু হয়ে যাচ্ছে সেই কখন। সবাই তোমার কথা জিজ্ঞেস করেই চলেছে। পাপা একটু বিজি ছিলাম, আমি আসছি 2 মিনিটে। হায়া কল কেটে নিচে গার্ডেনের উদ্দেশ্যে হাঁটা দেয়, যেখানে আপাতত পার্টি চলছে। সে এতক্ষণ লাগিয়ে তার ভাইদের বাসার ঘর সাজানো। অন্ধকার রুমটিতে একটি পুরুষ হায়ার স্পর্শকাতর অঙ্গগুলো ছুঁয়ে দিচ্ছে তার হাত দ্বারা। সে সাথে উন্মাদের মতো কাঁধে, গলায়, ঠোঁটের স্পর্শগুলো তো রয়েছেই। হায়ার অনেক চেষ্টা করে লোকটির থেকে ছাড়া পাচ্ছে না। পুরুষটির শরীর থেকে আসা হালকা স্মেলটা তার পরিচিত পরিচিত মনে হচ্ছে, কিন্তু সঠিকভাবে ঠাহর করতে পারছে না। হায়া বহু কষ্টে নিজের শরীরের সব শক্তি কাজে লাগিয়ে পুরুষটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। চিলেকোঠে রুমটি তার অতি পরিচিত হয় ঘুটঘুটে অন্ধকারেও হাতড়াতে হাতড়াতে লাইটের সুইচ পেয়ে যায়। সুইচে চাপ দিতে পুরো রুম আলোকিত হয়ে যায়। হায়া তাড়াতাড়ি করে পেছনে ঘুরে তাকে স্পর্শ করা পুরুষটিকে দেখার জন্য। লোকটিকে দেখে হায়া হতভম্ব স্তব্ধ হয়ে যায়। তার অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যায়। হায়া স্টেজের সামনে এসে দাঁড়াতে জাভেন উঠে গিয়ে স্টেজে পা রাখলেন। এক হাতে মাইক তুলে দিয়ে হাসি মুখে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার ছেলেদের রিসেপশন পার্টিতে এসে আমাদের আনন্দের অংশীদার হওয়ার জন্য। আপনারা দোয়া করবেন যেন তারা চারজন ভবিষ্যতে সুখ, শান্তি ও ভালোবাসায় ভরপুর একটি জীবন গড়তে পারে। আশিয়ান মির্জা। আর এই বিশেষ সন্ধ্যার শুরুটা হতে যাচ্ছে এক অসাধারণ পরিবেশনার মাধ্যমে। পারফর্ম করবে আমার আদরের প্রিন্সেস, আমার মেয়ে জেসমিন তালুকদার হায়া, এবং তার স্বামী আমার প্রিয় ভাগ্নে। আলোকিত এই ফ্লোর এখন তোমাদের অপেক্ষায়। প্রিন্সেস আর আশিয়ান, চলে এসো তোমরা। হায়া তার বাবার এমন অ্যানাউন্সমেন্ট শুনে ভিমডি খাওয়ার জোগাড় হয়। হ্যাঁ, সে ডান্স পারফরমেন্স করতে চেয়েছিল আশিয়ানের সাথে, কিন্তু মাঝের ঝামেলাটার কারণে কোনো প্র্যাকটিসই করা হয়নি। এখন সে বিনা প্র্যাকটিসে নাচতে গেলে মান সম্মান খুঁয়ে আসবে, এটা শিওর। এসব ভাবতে ভাবতেই তার ঘাম ছুটে যায়। হঠাৎ এক শক্তপোক্ত হাত তাকে টেনে নিয়ে যেতে থাকে। হায়া ঘাড় ঘুরে ব্যক্তিটির দিকে তাকালে দেখতে পায় ব্যক্তিটি আর কেউ নয়, তারপর দ্য গ্রেট আশিয়ান মির্জা। হায়া আশিয়ানের দিকে ভালো করে খেয়াল করে দেখে আশিয়ান তার সাথে ম্যাচিং করে রয়্যাল ব্লু কালারের পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির হাতাগুলো কোনোর কাছাকাছি গোটানো, যার কারণে পুরুষালী হাতের পশমগুলো সবই উন্মুক্ত হয়ে রয়েছে। বাম হাতের কবজিতে দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। চোখ ধাঁধানো হ্যান্ডসাম লাগছে আশিয়ানকে। হায়া আশিয়ানের এমন রূপ দেখে কয়েকটা ফাঁকা ঢোক গিলে নেয়। হায়া এবং আশিয়ান স্টেজে উঠে আসতেই মে আগার কাহো গানটা বাজতে থাকে। আশিয়ান নিজের ইশারায় হায়াকে মুভ করাতে থাকে। হায়া কয়েক জায়গায় মিস ব্যালেন্স হয়ে গেলেও আশিয়ান তাকে সামলে নেয়। ডান্স করতে করতে হায়া একটা ঘোরে চলে যায়। তার সেই ঘোরে কাটে উপস্থিত সকলের করতালিতে। একে একে নিউ কাপলরাও ডান্স করে। হায়া তার বাবা মা, শ্বশুর শাশুড়ি, আদিবার পরিবার সকলকে টেনে স্টেজে নিয়ে এসে নাচ করায়। খুবই সুন্দরভাবে সময়টা কাটায় সকলে। প্রোগ্রাম শেষ হয় রাত 11টায়। হায়া অবশ্য তার ভাইদের বড়দের 10:30টার দিকে নিয়ে বাড়ির ভেতর চলে গিয়েছে। তার প্ল্যান, বিয়ের দিন এত ঝুট ঝামেলার মাঝে দরজা আটকিয়ে টাকা নিতে পারেনি, কিন্তু আজ সে নিবেই নিবে। বিয়ের সময় তো এসবের আসল মজা। অতিথিদের বিদায় দিয়ে জাহান জাইনের ঘরে আসার সুযোগ হয় রাত 12:30টায়। জাহান নিজের রুমের সামনে এসে বড়সড় একটা ঝটকা খায়। জাহিনও তাই। তাদের ঘরে পাশাপাশি হওয়ায় দুই ভাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। জাহিন অবাক হয়ে ভাইকে জিজ্ঞেস করে, ভাই, আমি যা দেখছি তুইও কি তাই দেখছো? জাহানও একই সুরে বলে, তুই কি দেখেছিস আমি জানি না, কিন্তু আমি আমার রুমের দরজায় ঐতিহাসিক আমলের একটা মস্ত বড় তারা ঝোলানো দেখছি। আমিও তো তাই দেখছি। দু ভাই একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ দুজনে একসাথে প্রশ্ন করে ওঠে, কিন্তু এই কাজটা করলো কে? কিন্তু এই কাজটা করলো কে? তখনই পেছন থেকে একটা নারী কণ্ঠ বলে ওঠে, আমি করেছি ব্রাদার্স। জাহিন পেছনে ঘুরে দেখে মেয়েটি আর কেউ না, তাদের কলিজার টুকরা বোন হায়া। হায়া চাবির গোছাটা আঙুলে ঢুকে ঘোরাতে ঘোরাতে আবারও বলে, আমি এই মহান কাজটা সম্পাদন করেছি। হ্যাঁ, আমার সহোদরেরা। কিন্তু কেন? কিন্তু কেন? জাহিন পূর্বের মতোই একসাথে প্রশ্ন করে ওঠে। হায়া তার সবগুলো দাঁত
দেখিয়ে বলে। টাকা নেওয়ার জন্য। টাকা? কিসের টাকা? জাহান প্রশ্ন করে উঠে হায়াকে। হায়া বলে, আমাদের বিয়ের দিন তো আমি তোমাদের বাসর ঘরে দরজা ধরতে পারিনি, কিন্তু আজ আবারও একটা সুযোগ পেয়েছি। সেটাকে কিভাবে হাতছাড়া করি বলো তো ভাইয়েরা আমার? কথাটা বলে হায়া একটা বিটকেল মার্কা হাসি দেয়। তার কথা শুনে জাহান আর জাহিন তবদা খেয়ে দাঁড়িয়ে থাকে। হায়া তাদের সম্মুখে এসে দাঁড়িয়ে হাত পেতে বলে। টাকা ছড়ো আর চাবি নিজেদের নামে লিখিয়ে নাও। জাহিন নিজেদের চমকানো ভাবটা সামলিয়ে নেয়। জাহান শান্ত গলায় প্রশ্ন করে, কত চাই তোর? তোমার থেকে 10, ছোটদা ভাইয়ের থেকে 10 দিলেই হবে। জাহিন তার কথা শুনে বলে, ও 20 টাকা? বনু, তুই এখন বাচ্চা রয়ে গেলি। 20 টাকার জন্য এমন দরজায় তালা লাগানো লাগে? ভাইয়ের কাছে বললেই কি দিতাম না আমি? ভাই, জাহানকে উদ্দেশ্য করে বলে। আমারটাও আমি দিচ্ছি, তোমার দেওয়া লাগবে না। কথাটা শেষ করে জাহিন পকেটে হাত দুইটা 10টা টাকার নোট বের করে হায়ার সেই পেতে রাখা হাতে দেয়। হায়া তার ছোটদা ভাইয়ের কথা আর কাজ দেখে হতভম্ব হয়ে যায়। সে চাইলেও 20,000 তাকে দিচ্ছে 20 টাকা। এই 20 টাকার একটা আইসক্রিমও তো খেতে পারবে না সে। হায়া টাকাগুলো মুচড়ে দাঁত কিরমিরিয়ে বলে। হপ, আমি চেয়েছি 20,000 টাকা আর তোমরা আমার 20 টাকা? হায়ার কথা শুনে জাহিনের ডান হাতকে তা অটোমেটিক বুকের বাম পাশে চলে যায়। সে বুকের বাম পাশে খামচে ধরে জাহানের গায়ে কিছুটা হেলান দিয়ে বলে, ভাই গো, আমারে ধরো। এই মাইয়া কি কয়? 20,000 টাকা চাচ্ছে। তুই বলতো, 20,000 টাকার কয়টা শূন্য দিতে হয়? জাহিনের এমন কটাক্ষপূর্ণ কথায় হায়ার রাগ উঠে। সে তাদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতে যেতে বলে, থাক, তোমাদের দেয়া লাগবে না। নো মানি নো হানি। হায়াকে চলে যেতে দেখে দুই ভাইয়ের চোখ ছানা বড়া হয়ে যায়। এই মেয়ে তাদের রুমের দরজা খুলে না দিলে আজ সারা রাত রুমে যেতে পারবে? অথচ আজ তাদের জীবনের বিশেষ একটি রাত। দুই ভাই দৌড়ে গিয়ে হায়ার 2 হাত ধরে তাকে আটকায়। জাহিন অনুনয় করে বলে, বনু, তালা না খুলে কোথায় যাস? তালা খুলে যা। আজ তালা খুলবে না? আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি। ঢাকার শহরের টপ বিজনেসম্যান জাভিয়ান তালুকদারের ছেলেরা নাকি এমন কিপটামো করছে। আচ্ছা বেশ, করো কিপটামো, যাই আমি। জাহানও জাহিনের মতো অস্থির গলায় বলে, তুই তো জাভিয়ান তালুকদারের মেয়ে, উপরন্তু তোর আবার বড়লোক জামাইও আছে। আমাদের তো সেটাও নেই। হায়া তাদের দুজনের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর গলায় বলে। এত কথা বলতে আর শুনতে পারবো না, টাকা দাও, চাবি নাও। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। জাহিন বুঝতে পারে টাকা না দিলে আজ তারা রুমে যেতে পারবে না। অজ্ঞাত তাদের টাকাই ছাড়তে হয়। জাহানের ওয়ালেট মিলের সব মিলে 1,500 পেলেও জাহিন তার পকেট খুঁজে 5,000 পায়। ওয়ালেট আপাতত তার কাছে নেই। জাহান টাকাটা দেওয়ার সাথে সাথে হায়া তার রুমের চাবিটা জাহানের হাতে তুলে দেয়, কিন্তু জাহিনকে দেয় না। জাহিন কাঁদো কাঁদো গলায় বলে, বনু, বিশ্বাস কর, ওয়ালেটটা আমার কাছে নেই, থাকলে দিতাম। আপাতত এই টাকাটাই মেনে নে যা, কলিজা আমার। নো, নেভার, কবি নেহি। ওয়ালেট এনে টাকা ছাড়ো বাকিটা। জাহিন তার কথা শুনে কয়েক সেকেন্ড কিছু একটা ভাবে, তারপর হাতের ঘড়িটা একবার চেক করে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে, আমার ওয়ালেটে ছাদের চিরাকোঠার ঘরে ফেলে এসেছি। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। এ বলে জাহিন ছুট লাগাতে নেয়। তখন হায়া তাকে থামিয়ে দেয়। জাহানের হাতে চাবিটা দিয়ে বলে, এটা তুমি রাখো বড়দা ভাই, আমি যাচ্ছি চিলেকোঠা থেকে ছোটদা ভাইয়ের ওয়ালেট নিয়ে আসতে। আমি ছোটদা ভাইয়ের ওয়ালেট পেলে তোমায় ফোন করব, তখন তুমি চাবিটা ছোটদা ভাইয়ের হাতে তুলে দেবে, ঠিক আছে? জাহান নিজের মনের শয়তানি লুকিয়ে বাহিরে ভোলা ভালা একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে বোনের কথায় সম্মতি দেয়। হায়া চলে যায় চিলেকোঠায় ঘরের উদ্দেশ্যে। সে চোখের আড়াল হতেই জাহান স্বল্প আওয়াজে বলে ওঠে, সারা জীবন আমাদের এমন জ্বালানোর জন্য এই চটপটে স্বভাব যেন সর্বদা বিরাজ থাকে। আল্লাহ রব্বুল আলামিন যেন তোকে দুনিয়ার সবটাকে সুখী করুক কলিজা আমার, আমিন। জাহান জাহিনের রুমের চাবিটা তার হাতে তুলে দেয়। দুই ভাই তালা খুলে নিজেদের রুমে প্রবেশ করে। তারা হয়তো জানেই না তাদের জন্য আরো একটি চমক অপেক্ষা করছে। এদিকে হায়া গুনগুন করতে করতে চিলেকোঠা ঘরে এসে উপস্থিত হয়। রুমের দরজাটা আগের থেকে আদা খোলা থাকায় ঢুকতে এক প্রকার বাধা পায় না সে। রুমে ঢুকে সে নিজের মনে মনে ভয়ঙ্কর কিছু গালি দেয়। নিজের ফোনটা না নিয়ে আসার জন্য গালিগুলো দিল আর কি। হঠাৎই সে অনুভব করে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে পেছন ফিরবে, তখন একটা বড়শালী উষ্ণ হাত তার শাড়ির ভাঁজে হাত ঢুকে উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে, আর অন্য হাত দিয়ে হায়ার ঘাড় থেকে চুল সরিয়ে সেখানটায় ওষ্ঠের উষ্ণ আদ্র আদর হাত দিতে থাকে। হায়া আতঙ্কে উঠে এমন কাণ্ডে
ছটফটে লোকটির থেকে দূরে সরে যেতে চায় কিন্তু পারে না। তার কোমরে থাকা লোকটির হাত শক্তপোক্ত হয়ে জড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর হায়া কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। চিলেকোঠার রুমটি তার অতি পরিচিত হওয়ায় গুটগুটে অন্ধকারও হাতড়াতে লাইটের সুইচ পেয়ে যায়। সুইচে চাপ দিতে পুরো রুম আলোকিত হয়ে যায়। হায়া তাড়াতাড়ি করে পেছনে ঘুরে তাকে স্পর্শ করা রুমটিকে দেখার জন্য। লোকটিকে দেখে হায়া হতভম্ব, স্তব্ধ হয়ে যায়। তার অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যায়। আসিয়ান, আপনি? আশান হায়াকে দূরে সরে যেতে দেখে উদ্গ্রীব হয়ে বলে, হ্যাঁ শোনা, আমি দূরে গেলে কেন, কাছে আসো। আচ্ছা আমাদেরও বাসর হবে তো, তাড়াতাড়ি আসো, কাম ফাস্ট। বিয়ের 5 মাস পর বাসর, এও শোনা বাকি ছিল হায়ার। হায়া ভ্রুকুচকে বলে, বিয়ের 5 মাস পর কিসের বাসর? আর আমাদের মধ্যে তো সব হয়েই গিয়েছে। হয়েছে, আজ আবার হবে। আর বাসর করতে বিয়ের দিনই লাগে নাকি? আজ জাহান জাইনের ফুলসজ্জিত বাসর ঘর থেকে আমারও বাসর করতে মন চাইছে। তাই তো 2 ঘন্টার মাঝে এই রুমটাকে নিজ হাতে সাজিয়েছি। কাম ফাস্ট জান, রাত তো পার হয়ে গেল বলে। হায়ার মনে হলো তার মাথায় কেউ বাঁশ দিয়ে বাড়ি মেরেছে। সারাদের বাসর ঘর দেখে নিজেরও বাসর করতে চাইছে। হায়রে অসভ্য পুরুষ! এই অসভ্য পুরুষটি তার কপালে লেখা ছিল শেষ পর্যন্ত। হায় রে! ভাবনার মাঝে আসেন তার অনেকটা কাছে এসে পড়ে। হায়া তো বুঝতে পেরে সরে যেতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আসেন হায়ার দিকে খানিকটা বুকে তার হাঁটুর পেছনে হাত দিয়ে ধরে তাকে কাঁধে উঠিয়ে বেডের দিকে হাঁটা দেয়। হায়া ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু আসেন তাকে ছাড়ে একদম বেডের উপর। আকস্মিকভাবে পড়ে যাওয়া হায়া কোমরে একটু ব্যথা পায়। সে আর্তনাদ করে বলে ওঠে, বাবা গো, এই জল্লাদ আজকেও আমার কোমর ভেঙে দিল। আসেনে মনে পড়ে যায় তাদের বিয়ের দিনটার কথা। সেদিনও ভেবেই তো হায়াকে ভুলবশত কোল থেকে ফেলেছে, কিন্তু সেই দিনটা আর আজকের মধ্যে বিস্তার ফারাক রয়েছে। পাঞ্জাবিটা আসেন অনেক আগেই খুলে রেখেছিল। চিলেকোঠার গুলমুট বাতাস ও হায়াকে নিয়ে করা চিন্তার কারণে শরীর ঘেমে উঠেছিল। বউটা আসতে যেন ইচ্ছে করে সময় নিচ্ছিল। বিরক্তি আর অধীরতা মিলে তার ধৈর্য ফুরিয়ে গিয়েছিল অনেক আগেই। গায়ে এখন শুধু একটা স্যান্ডো গেঞ্জি, যা তার পেশিবহুল কাঁধ আর বুকের রেখাগুলোকে আরো স্পষ্ট করে তুলে ধরছিল। আর পাঞ্জাবির সাথে মিল রেখে সাদা পায়জামা পরেছিল সেটা। আশান আর এক মুহূর্ত দেরি না করে স্যান্ডো গেঞ্জিটাকে একটানে খুলে ফেলে দেয় দূর। তারপর হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ে বিছানায়। হায়া থমকে যায়, তার ঠোঁট কেঁপে ওঠে অজান্তে। পরের মুহূর্তে নিজেকে খুঁজে পায় আসেনের 4 হাত পায়ের মাঝখানে বন্দি অবস্থায়, ঠিক যেন শিকারকে কৌশলে আটকে রাখা কোনো গর্বিত বাঘ। হায়ার চোখে কেবল বিস্ময় নয়, ছিল একটা কাঁচা ভয় আর অজানা উত্তেজনা। সে 2 হাত বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করে আসেনকে, বুকের কাছে ঠেলে দিতে চায়। আসেন তার প্রতিহত করার উপায় দেখে মৃদু হাসে। তারপর উষ্ণ শক্ত আঙুল গলিয়ে দেয় হায়ার আঙুলের ভাঁজে এবং হাত দুটোকে বিছানার সাথে চেপে ধরে দৃঢ়ভাবে। তাদের চোখাচোখি হয় মুহূর্ত খানেক। আসেনের চোখে ছিল দাবির ছিলেক, আর হায়ার চোখে ছিল মৃদু কাঁপন এবং অনুভূতিদের ঝড়। আসেন তার মুখটা নিয়ে আসে হায়ার কানের খুব কাছে। তার গরম নিঃশ্বাস হায়ার কাঁধে পড়তে হায়া আরো একবার কেঁপে ওঠে। আসেন এক দহন জাগানো হাসকি সুরে বলে, তুমি যতই আমার থেকে দূরে যেতে চাইবে, আমি ততই প্রগাঢ়ভাবে তোমার নিঃশ্বাস, তোমার অস্তিত্বের সাথে মিশে যাব। তুমি আমার চেয়ে আমার পাপ, আমার বৈধ অধিকার। কথাটা শেষ করে আসেন সকালে যেই জায়গাটায় কামড় দিয়েছিল সেই জায়গায় প্রগাঢ় এক চুম্বন করে। আসেন তাতেই শুধু থেমে থাকে না, একের পর এক আদরে হায়াকে নিজের আয়ত্তে নিয়ে আসে। হায়ার শরীরটা এক মুহূর্তে কেঁপে ওঠে, কিন্তু সে জানে এটা ভয় নয়, এটা সেই অনুভব যা তাকে ভেঙে না দিয়ে গলে যেতে চায়। হায়ার এই গলে যাওয়াটাই আসেনকে গভীর ভালোবাসার প্রমাণ। সময় গড়ানোর সাথে সাথে 2 মানবী নিজেদেরকে ভালোবাসতে ব্যস্ত হয়ে পড়ে। হায়া সকল মান অভিমান সাইডে রেখে ভালোবাসার মানুষটির ডাকে সাড়া দেয়। হায়ার সুখকর বেদনায় ডুবে থেকে আসেনকে বলতে থাকে, আপনি খারাপ আসিয়ান, ভীষণ খারাপ আপনি। অস্থির নিঃশ্বাস ফেলে আসিয়ান বলে ওঠে, আমি খারাপ? তাহলে ভালো কে? ওই ফারাবি, যে কিনা তোমার বরকে কয়েকবার জানে মেরে ফেলার চেষ্টা করছিল। আসেনের কথা স্পন্দন শ্রবণ নালী ছুঁয়ে হায়ার স্নায়ুর উপর এক অজানা শিহরণ নামিয়ে দেয়। সে আটকে উঠে তাকায় চারপাশে, যেন শব্দ নয়, কোনো অস্ত্র তাকে বিদ্ধ করলো। তার ভালোবাসার মানুষটিকে মারতে চেয়েছিল ফারাবি? হায়া আসিয়ানের উন্মুক্ত পিঠ খামচে ধরে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, কি বলছেন আপনি? ফারাবি ভাই আপনাকে মারতে চেয়েছিল? ঘামে ভেজা কপালে নরম এক চুম্বনেকে আসেন কানে কানে এক মোলায়েম কণ্ঠে ফিসফিসিয়ে বলে, জি আমার ভালোবাসা, আমার বার্থডের পরের দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, সেটাও কিন্তু ফারাবি করিয়েছে। এমনকি আরো অনেক ঝামেলা তৈরি করতে চেয়েছে সে আমাদের মাঝে, যেগুলো না বললেই নয়। হায়া ভয় পেয়ে যায় আসেনের কথাগুলো শুনে।
ভালোবাসার মানুষটিকে হারানোর ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আশ্বিনের বহু নিকটে থেকেও সে ভয়ে কাঁপতে থাকে মৃদু করে। চিলেকোঠায় ঘরের কয়েকটা জানালা আছে, সেই জানালাগুলো দিয়ে পূর্ণিমার চাঁদের আলো এসে ঘরটাকে আলোকিত করে তুলেছে। আশ্বিন হায়ার শরীরের মৃদু কম্পন ও আবছা আলোয় তার আতঙ্কিত মুখখানা সন্তর্পণা অবলম্বন করে। তাদের এই স্পেশাল মুহূর্তে হায়ার ভয় নয়, তার ভালোবাসা চায় আশিয়ান। তাই তো সে নিজ পন্থা অবলম্বন করে হায়ার ভয় দূর করতে ব্যস্ত হয়ে পড়ে। হায়াও একসময় নিজের ভয় ভুলে আশিয়ানের পাগল করা ভালোবাসায় ডুবে যায়। ঘনিষ্ঠ মুহূর্তে হায়া শুধু একটা কথাই শুনতে পায়, আমার একটা ছোট্ট প্রিন্সেস চাই হায়া, প্লিজ। আমার ঘর আলোকিত করার জন্য একটা হায়া লাগবে আমার। যার রুমে সে আটকে ওঠে, অস্থির হতভম্ব গলায় বলে ওঠে, হায় আল্লাহ, আমার বউ কই? আফিফ নিজের চুল রাহার হাত থেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু রাহা ছাড়ছেই না। ক্লান্ত হয়ে সে বিবশ মুখে বসে পড়ে, আর চেষ্টা করে না রাহার হাত থেকে নিজের পছন্দের চুলগুলোকে মুক্ত করতে। রাহা এতক্ষণ আফিফের প্রতিহত করার প্রচেষ্টা দেখে বেশ মজা পাচ্ছিল। যেই আফিফ প্রচেষ্টা করা ছেড়ে দিল, রাহার মজায়ও যেন কেউ এক মুঠো ছাই ছিটিয়ে দিল। রাহা আপনা আপনি আফিফের চুল ছেড়ে দেয়, তারপর একসাথে বেশ কয়েকবার চোখের পলক ঝাঁপিয়ে আফিফকে দেখতে থাকে। সাদা শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো। রাহার সাথে হুড়োহুড়ি করতে গিয়ে বেচারা বেশ ঘেমে গিয়েছে, যার দরুন কপাল বেয়ে ঘাম চুইয়ে চুইয়ে গলার নিচে চলে যাচ্ছে। গলার দিকে তাকাতেই রাহার কি জানি একটা হলো, সে ঘুরে চলে যায়। বিশেষ করে আফিফের অ্যাডামস অ্যাপেলের দিক থেকে তার নজর পড়তে তার শরীরে এক শিহরণ বয়ে যায়। সে অনুভব করে আফিফ লোকটা ভীষণ সুন্দর, সেটা তার মন হোক বা শরীর। অন্যদিকে আফিফ তার ক্লান্ত গা এলিয়ে দেয় শেফায়। চোখ বন্ধ করতে কয়েক ঘন্টার আগেই দৃশ্য একের পর এক ভেসে ওঠে চোখের ক্যানভাসে। কয়েক ঘন্টা আগে রাহা এতদিন আফিফের সাথে থাকার সময় খুব কমই জাহানকে মনে পড়েছে তার। রাহা মনে প্রাণে আফিফ ও তার সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চায়। সে চায় তারও আর 5টা মেয়ের মতো ভালোবাসায় ঘেরা একটা সংসার হোক। আফিফ তাকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখুক। আর এসব ভেবেই সে সবসময় নিজেকে অনেকটা বেশি ব্যস্ত রাখত সংসারের কাজে, যাতে সব সময় সময়ে তার মাথায় জাহান রিলেটেড কোনো কথা না ঘুরে। সফলও হয়েছে এমন পরিকল্পনায়, কিন্তু আজ যেন তার এই 1 মাসের পরিশ্রম পণ্ড হয়ে গেল। আজকের পুরনো সময় সে জাহান মেহেরিমাকে সূক্ষ্ম দৃষ্টিতে খেয়াল করেছে। জাহানের চোখের মেহেরিমার প্রতি এক আকাশ সম ভালোবাসা তাকে বড্ড আহত করেছে। না চাইতেও তার মন বলে উঠেছে, এত ভালোবাসার মালিক আমি হলাম না কেন। দীর্ঘশ্বাস বের হয়ে এসেছে তার। সে মেহেরিমাকেও লক্ষ্য করেছে। সে নিজেও জানে মেহেরিমা মেয়েটা অনেক লক্ষ্মী আর শান্ত স্বভাবের, মন একদম স্বচ্ছ কাঁচের মতো। আর তার এ ভালো মানুষের সুযোগ নিয়েছিল সেও তার বাবা। জোর করে পেতে চেয়েছিল জাহানের পবিত্র ভালোবাসাকে, কিন্তু তারা ভুলে গিয়েছিল দুনিয়ার সবকিছু জোর করে পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। এসব ভেবে নিজের প্রতি দুঃখ ক্ষোভ দুটোই হয় রাহার। তখন একটা ওয়েটার হাতে একটা ট্রেতে করে কতগুলো ড্রিঙ্কসের গ্লাস নিয়ে যাচ্ছিল। রাহা ওয়েটারটিকে ডাক দিয়ে তার ট্রে থেকে একটা গ্লাস উঠিয়ে নেয়। ওয়েটারটিও রাহাকে গ্লাসটি দিয়ে চলে যায়। রাহা 2 চুমুকে গ্লাসটা শেষ করে ফেলে। খাওয়ার পর তার মাথা ধরে যায় ঝাঁঝে। আসলে এটা ওয়াইন ছিল। পার্টিতে অনেক বড় বড় বিজনেসম্যান এসেছে, আর তার ওয়াইন খাওয়ায় যাবেন স্বল্প পরিসরে তাদের জন্য ওয়াইনের ব্যবস্থা করেছি। আর রাহা সেই ওয়াইনকেই সফট ড্রিঙ্কস ভেবে খেয়ে নেয়। শুরুতে রাহার খেয়ে ভালো না লাগলেও একটু পর ভালো লাগতে শুরু করে। শরীরটা কেমন হালকা হালকা লাগতে শুরু করে। আশেপাশে সবকিছু ভালো লাগতে শুরু করে। দূরে কয়েকজন পুরুষের সাথে দাঁড়িয়ে হাসতে থাকা তার বরটাকে তো রাহার আরো ভালো লাগতে শুরু করে। রাহা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সে তার গালে এক হাত রেখে মনে মনে বলে ওঠে, আল্লাহ, আমার বরটা এত কিউট কেন? আবার কি কিউট করে হাসছে, মনটা চাইছে একটা চুমু খেয়ে আসি। রাহা তার মনের ইচ্ছে দাবিয়ে রাখলো না। টলমলে পায়ে হেঁটে আফিফের কাছে চলে আসে। তার পেছনে দাঁড়িয়ে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আফিফের বাহুতে খোঁচাতে থাকে। আফিফ তার খোঁচা খেয়ে পেছনে ফিরে তাকালে রাহাকে ঠোঁট উল্টে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে। চোখগুলো কেমন ঘুমো ঘুমো হয়ে আছে। আফিফ রাহাকে জিজ্ঞেস করে, কি হয়েছে রাহা, কিছু বলবে? রাহা বাচ্চাটার মতো করে মাথাটা উপর নিচ করে বলে। রাহার ভাবভঙ্গি দেখে রাহাতের কপালে ভাঁজ পড়ে কয়েকটা। সে রাহাকে জিজ্ঞেস করে, কি বলবে? কিছু চাই তোমার? হুম কি চাই?
আপনাকে। আমাকে? কিন্তু কেন? খানিকটা অবাক হয়ে বলে আফিফ। চুমু খাবো তাই। সরল গলায় কথাটা বলে রাহা, অথচ তার এই কথা শুনে আফিফের চোখগুলো বের হয়ে যাওয়া জোগাড় হয়। পেছন থাকা তার কলিগগুলো রাহার কথা শুনতে পেরে ঠোঁট চেপে হাসতে থাকে। জাহানা সে একই পেশায় থাকা। জাহান তার কিছু কলিগদের ইনভাইট করেছে পার্টিতে, যারা একসময় আফিফেরও কলিগ ছিল। আফিফ পেছনে ঘুরে হাস্যরস কলিগদের একবার দেখে নেয়, তারপর বলে, রাহা হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।